বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। অভিমান নিয়ে কথা বলতে গিয়ে আজ আর শুধু পর্দার আকাশ চ্যাটার্জি ও ঋষি চ্যাটার্জি নয়, আজ তারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত হয়ে নিজেদের জীবনে বাবাদের নিয়ে কথা বললেন। স্মৃতির পাতায় ফিরে দেখলেন বাবার সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত, আর সেই আবেগের ছোঁয়ায় হয়ে উঠলেন আবেগপ্রবণ। শুনে নেব আর কি বললেন তারা। আজকে আমি আর বুম্বাদা মানে ঋষি চ্যাটার্জি, আকাশ চ্যাটার্জি, আজকে আমরা একটু এই আকাশ আর ঋষির থেকে বেরিয়ে এসে যিশু আর বুম্বার কাছে এসেছি। তার কারণ হচ্ছে যে এই ছবিটি আমাদের অভিমান ছবিটি আমাদের বাবা ছেলের কথা বলে, এবং এটার অনুভূতিটা আমাদের কাছে আমরা ভেবেছিলাম বলবো আগে, কিন্তু ছবিটা রিলিজ করার পর বুম্বাদাই বললো এইটা সেই দিন আমরা আলোচনা করি। তো আজকে সেই দিন যেদিনকে বুম্বাদার আমি আজকে বসেছি আমাদের বাবা মাকে নিয়ে কথা বলার জন্য। কারণ অভিমান ছবিটি আমাদের বাবা মা, ছেলে মেয়ের সঙ্গে বাবা মার সম্পর্ক নিয়ে কথা বলে। এই ছবিতে আছে স্পেশালি বাবা আর ছেলেকে নিয়ে, কিন্তু সেই ইমোশনটা নিয়ে কথা বলে, বাবা আর ছেলে বা মেয়ে আর বাবা, হোয়াট এভার, মানে প্যারেন্টিং এর কথা বলে। তো আজকে বুম্বাদার কাছে আসবো। বুম্বাদা, তোমার এই ছবিটা করতে গিয়ে যখন আমরা শুটিং করছেন তখন বহুবার এটা নিয়ে কথা হয়েছে যে ইউ ফেল্ট বিশ্বজিৎ জেঠুর কথা অনেক সময় তোমার মনে পড়েছে। সো সেটা নিয়ে যদি আজকে একটু কিছু বলো। না, আসলে মানে আমরা বাবা ছেলের গল্পটা, বাবা ছেলের ছবি, এটা আমরা আগে কেন বলিনি, একটাই কারণ যে মানুষ ভাবুক, কিন্তু এখন যেহেতু আমাদের ছবি বেরিয়ে গেছে, রিলিজ করে গেছে, এই গল্পটা প্রথমেই শুনে আমার যেটা মনে হয়েছিল যে বেশ কিছু ছবিটার মধ্যেও আমাদের কিছু মুহূর্ত আছে, যে মুহূর্তগুলো কোথাও আমার গল্পগুলো এতটাই খোলা, মানুষ জানেন, বিশেষ করে বাঙালিরা সারা পৃথিবী জানেন, কারণ কোনো জিনিসটাই আমার করে লুকানো চলে নেই। আমার অটোবায়োগ্রাফিতেও যে বইটা আছে তাতেও আমার নানান রকম কথা বলা আছে। আর বেশ কয়েকদিন আগেই তোমরা দেখেওছো, তোরা জানিসও, যখন গিয়ে বললাম যিশুর ছবি বেরোচ্ছে, তোর কথা বললোই না, শুধু তোর বাবার কথা বলে গেল। কারণ তাদের কাছে আবার উজ্জ্বল কি ভালো ছেলে ছিল, ভালো, মানে এবারে ওদের কাছে ছেলে, তোরা যেন আমার কাছে। সো এই জায়গা থেকে হ্যাঁ, মানে আমার বারবার মনে হয়েছিল যে অভিমান ছবিটার যেটা সব থেকে মূল বিষয়, যেটা আমাকে ভীষণভাবে কানেক্ট করেছিল, যে আমি বলতে চাই সেটা যে ধরো আজকে 25-30 বছর আগে, যখন আমার বয়সও হয়তো 30-32 বা আরো ছোট হতো, আমি কিছু কিছু মুহূর্তের জন্য, কিছু কিছু সময়, কিছু কিছু পরিস্থিতিতে আমি আমার বাবাকে অভিমান করেছিলাম। আমার বাবার প্রতি কিছুটা কষ্ট ছিল, কিছুটা রাগ ছিল, সবাই জানে। বেশ একটা লম্বা বছর গেছেন যেখানে তার সাথে আমি প্রায় কোনো কথাই বলতাম না, উনিও বলতেন না। এটা তো কিছু না, বাবা ছেলেরা তো বাবা ছেলে, সারা পৃথিবী জুড়েই বাবা ছেলে। কিন্তু এইটাই বোধহয় আমার এই গল্পটার বা এই ছবিটার মধ্যে, যে সময়টা দাঁড়িয়ে আমি তাকে একরকম ভেবেছিলাম, হয়তো তখন আমরা কথা বলিনি, হয়তো আমরা তখন আলোচনা করিনি, আমরা দুজনকে কোনো জায়গায় কাটিয়ে গেছি। এবং আমি বলি সবসময়, ছেলেরা যখনই বাবার চটিটা পরতে শুরু করে বা জামাটা পরতে করে, ওরা ম্যান হয়ে যায়। বিশুদ্ধ যেরকম বড় এগিয়ে এখনো কথা বলে আমার সেখানে ম্যানের মতো, বাবা ছেলে মার সঙ্গে এটা হয় না ছেলে। তো এইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে একটা সময় যখন এলো, হয়তো অনেকটা বছর কেটে গেল, যখন তিনি আমার সাথেও একটু কমফোর্টেবল ফিল করে বন্ধুর মতন কথা বলতে পারলেন, আমিও আমার যে ভেতরের গল্পগুলো, কথাগুলো বা ভাবনাগুলো, সেটা তার মতন বলতে পারলাম। এবং তার যে একটা পরিবার তার নিজের আছেন, যারা তাকে দেখেন, তাদের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হলো। সেখানে এখনো হয়, মানে এখনো রোজই হয় প্রায়। তখন একটা মনে হলো যে আমি যদি ওই জায়গাটা বসে থাকতাম, হয়তো এক্স্যাক্টলি ওনার মতন করতাম না, কিন্তু হয়তো আমিও এই জিনিসটাই করতাম, ওনার সময়টায়, ওনার ভাবনাটায় বা ওনার ওই পরিস্থিতিটায়। আসলে আমার আজকে যেটা বারবার মনে হয় যে আমরা না অনেক সময় অনেক কিছু আগে ভেবে নিই, এবং সেটাই একটা বয়সের সমস্যা। এবং আমাদের অভিমান ছবিটার কানেক্টিভিটিটা ওটা, যে একটা বয়সে আমরা একটা জিনিস ভাবি, আমাদের রাগ হয়, কষ্ট হয়, দুঃখ হয়, অভিমান হয়, আবার একটা সময় যখন ওই
কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। ওই অভিমান থেকে না আমরা কথা বলা বন্ধ করে দিই, বা রাগ থেকে, এটা একটা কমিউনিকেশন ডিস্টেন্স তৈরি করে। আর স্বাভাবিকভাবে আমি কলকাতায় তখন অসম্ভব ব্যস্ত হয়ে পড়ি আমার কেরিয়ারে, উনি বম্বে থাকেন, তো সেই কমিউনিকেশনটা হয় না। কিন্তু যেদিন একদিন বসলাম দুজন ম্যাচিওর মানুষ হিসেবে, আমার মনে হলো যে না, এই ভুল ঠিক বিচার করার জায়গায় তো আমিও নেই। মানে আমরা চট করে মানুষকে ভুল বলে দিই, এটা ঠিক না বলে দিই। তো একটা বয়সে এটা হয়, সেটা স্বাভাবিক। তো আজকে যেরকম জায়গাটা কোথাও দাঁড়িয়ে গেছে যে এখন তো আমি বাবা হয়ে গেছি, উনি ছেলে হয়ে গেছে। প্রতিদিন প্রতিদিন সকালবেলা উনি আমাকে একটা গুড মর্নিং ঠাকুরের ছবি পাঠান, আমি পাঠাই। ওনার স্ত্রী ওনারাও যথেষ্ট দায়িত্ব নিয়ে ওনাকে রেখেছেন। আমি যখনই যাই আমার যেটুকু বাবা হিসেবে এখন দায়িত্ব পালন করা উচিত করি, যেরকমভাবে মিশু কদিন পর আমার দায়িত্ব নেবে। এটাই আমার মনে হয় যে এটা খুব বড় একটা জায়গা। এবং অভিমান করতে গিয়ে সত্যি বারবার আমার মনে হয়েছিল যে কিছু কিছু মুহূর্ত যেগুলো আমি আগে খুব স্বাভাবিকভাবে বলতে আমরা আলোচনাও করিনি, এখন ছবিটা বেরিয়ে গেছে, মানুষের সামনে এসে গেছে, এখন আলোচনা করা যায়। এই ছবিটার মধ্যে না, আর ছবিটার মধ্যে আছে, এটা আমাদের জীবনও আছে, চেনা। আসলে আমরা ওপর থেকে অনেক সময় বাবাকে বা বাবা ছেলেকে ওপর থেকে একটা জিনিস চেনা হয়, সময়ের সাথে সাথে ভেতরের মানুষটাকে চেনাটা খুব প্রয়োজন হয়ে পড়ে। এবং সেটার জন্য আমি আবার বলি, এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে, এটার জন্য কেউ দায় না, এটাতে কেউ ভুল ঠিক না, এটা না সময়। ওই হয়তো সময়টা এগিয়ে যায়, বয়সটা এগিয়ে যায়, ম্যাচুরিটিটা এগিয়ে যায়, জীবনের ভাবনাগুলো পাল্টে যায়। সেটা ছেলের পার্সপেক্টিভ থেকেও বলছি, আমি বাবার পার্সপেক্টিভ থেকেও বলছি। সেখানে কোথাও একটা জায়গায় আমার বারবার, নাহলে দেখো আজকে আমার মানে, আমি আগেও বলেছিলাম যেদিন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে ওটা সব থেকে বড় স্বীকৃতি পদ্মশ্রীটা, সেটা নেওয়ার পর আমার মনে হচ্ছিল ছুটে গিয়ে মার কোলে গিয়ে ওটা নেই মা। আমি পরের দিনই যখন বম্বে ফিরলাম, মানে মার ব্যাপারটা নিয়ে আমি আর আলাদা করে বলছি না, সবাই জানেন যে মার সাথে আমার, মানে আমার জীবনে বসে কথা বলছি আজকে না মার জন্য, নিঃশ্বাস নিচ্ছে মার জন্য। কিন্তু আজ কিন্তু তারপরে ওটা নিয়ে গিয়ে দৌড়িয়ে আমি বম্বে গেলাম। অবশ্যই আমি মিশুক ছিল, গেছি, মিশুক আমাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ মানে কেঁদেছে, ওরা ভিডিওতেও আছে। সো এটা স্বাভাবিক। আর আমার বাবা না, ওই যেটা হাত পরের দিনই বম্বে গেলাম, তো ওখানে গেলাম যখন পুতুলের মতন খেলা করছিল। সো আমি সেসব বসে আছি, দেখছি প্লেইং লাইক এ টয়, মানে ওটা ওনার কাছে মানে এটা মনে হচ্ছে এটা আমার। এই কানেক্টিভিটি গুলো থেকে যায়। কিন্তু আমার যেটা বারবার মনে হয় যে আমাদের জীবনে চলার পথে, এটা সারা পৃথিবী জুড়ে এইটা থাকবে বলেই তো আমরা সংসারে আছি। মানে আমরা সংসারে আছি, আমরা তো ছেড়ে চলে যাই। সংসারে থাকতে গেলে এই ধরনের নর্মাল টানাপোড়েনগুলো জীবনের, সেটা থাকেই। আর বাবা ছেলের সম্পর্ক, বা মানে মা বাবা এবং ছেলে মেয়ের সম্পর্ক, এইটা আমি না নিজে লক্ষ্য করে দেখেছি, যারা যতটাই অ্যাংলিসাইজড হোক, মডার্ন হোক, ওটা না কিছু কিছু জিনিস, ভাই বোন, এটা না কমন একদম। মানে এটার কোনো আলাদা করে খুব যে একটা ঠিক আছে তাই না। তুমি যতই মডার্ন হও, যতই, আমরা একটা ছোটবেলায় গল্প শুনেছি না, যেটা ছেলে খুব সমস্যা তার মাকে নিয়ে, কিন্তু ছেলেটা হোঁচট খেলেই মা মারা গেছে, তাতেও বলে যে এই একটু দেখে হাঁট, তুই হোঁচট খেলি। এটাই তো বাবা মা। তো হ্যাঁ, মানে আমার অভিমানের, আমাকে অনেকেই এখন মানে বলছেন, আমার মনে হয় অভিমানে, হ্যাঁ তার একটা ব্যাকড্রপ স্টোরি আছে নিশ্চয়ই, তার একটা গল্প আছে, কিন্তু ওইটা তো গল্প নয়। বাবা, আমার যেটা বারবার মনে হয় অভিমানের, যেটা আমার জীবনের একটা ধাপে আমি আমার বাবাকে নতুন করে চিনেছি, নতুন করে আজকে, মানে ইনফ্যাক্ট ফাদার্স ডে। সো আই থিঙ্ক আর উনি আর ক বছর আছে, যে ক বছর থাকেন, আই জাস্ট, এখনো রকস্টার, এখনো পুকার থেকে। সো কিন্তু আমি চাইছি ওনার ওই রেলাটাতে উনি ওনার শেষ দিন অব্দি থাকুক, চেষ্টা করি। ব্যাস, আমাদের তো আর দেওয়ার কোনো ক্ষমতা, এর বেশি আর কি দেবো না। আমি আমার কথাটা বলি, আমারটা একটু অন্যরকম। যে 2001-এ বাবা মারা যায়, সে সময় বাড়িতে এসেছিলে, সব কিছু হয়েছিল, এবং সে সময় আমার বয়স 18-19 years old,
অ্যান্ড তার আগে চিরকাল বাবা চলে যাওয়া অবধি বাবাকে খুব ভয় পেতাম, বিভৎস ভয় পেতাম। এবং অভিমান শুটিং এর সময় স্পেশালি যে সিনটা তোমার সাথে আমার প্রথম, যেখানে তোমাকে ওই গান মনে করাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই, বার I was thinking about বাবার কথা, and বাবাকে কতটা ভয় পেতাম এবং ওই বলা বা কিছু করা। একটা পয়েন্টে বাবার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল যাত্রার সময় করতে গিয়ে, এবং তারপর বাবা প্রায় 2 বছর বাড়িতে বসে গেছিলেন। আমি তখন সবে কাজ করা শুরু করেছিলাম। হয় না যে বাবা ছেলে একটা পয়েন্টে, ওই যখন বাবা বাড়িতে রয়েছে, ছেলে রোজগার করছে, এতদিন বাবা পুরো সংসারটা টানতো, এবার আমি দায়িত্ব নিলাম। এবং ওই জায়গাটা তুমি যে ওই বন্ধুত্বের একটা কথা বলছো, সবে আমার আর বাবার ওই অ্যাক্রস দ্য টেবিল সাহস করে বলা যে না, তুমি বাড়িতে থাকো, আমি কাজ করবো, আমি আছি। ওটা জাস্ট ওই সময়টা শুরু হয়েছিল, অ্যান্ড আই ওয়াজ এনজয়িং ইট। হয় না যে বাবা ছেলে বন্ধু হয়ে, তুমি যেটা বললে যে ছুটি পড়া, দায়িত্ব নেওয়া। এবং সেইখানটা বুমাদা, হি জাস্ট ওয়ান ফাইন মর্নিং হি ওয়াজ নট দেয়ার। আরে বাবা ম্যাসিভ হার্ট অ্যাটাক, মানে আমি সকালবেলা আমার সাথে বাবা কিরম ইয়ার্কি মাত্র তুমি জানো, আমার কাঁধে হাত রেখে বাবা, আমার এখনো মনে আছে শুটিং এ বেরোচ্ছি আমি, ওই দুধাম খেতাম, মা বানিয়ে দিয়েছিল ছোট ছোট 2টো গ্লাস, সেটা 3টে গ্লাস হয়ে গেছিল। তো আমি 3টেই খেয়ে, আমি খেতে ভালোবাসতাম ওই দুধাম। 13th of December 2001 খেয়ে বেরিয়েছি। আমার দেশবি পার্কে বাড়ি ছিল, আমার সল্টলেকে শুটিং ছিল। আমি জাস্ট গিয়ে পৌঁছেছি, আর মার ফার্স্ট কল যে বাবা কোথাও বেরিয়েছে তুই জানিস? আসেন না। এবং তারপরের ফোন কল, এই ভেতরে তোর ঘরে আমি আওয়াজ পাচ্ছি, জানলা দিয়ে দেখে বুঝতে পারছি তোর ঘরে আলো জ্বলছে। বাবা তো আলো জ্বালিয়ে টিভির আওয়াজ পাচ্ছি, এটা করে তো বাবা বেরোবে না। থার্ড ফোন কল, মানে এইটা পুরো ফোন কলটা হচ্ছে উইদিন স্প্যান অফ 10 minutes 15 minutes। থার্ড ফোন কল বললো তুই এক্ষুনি আয়, বাবা অজ্ঞান হয়ে তোর ঘরে শুয়ে আছে। By the time I reached, Baba was not there. তো ওই বন্ধুত্বটা মিস করি। এটা বোঝা যাবে না কাউকে। এই ছবিটা সেখান থেকে আমি এটাকে খুব একটা এরকম বাবা ছেলে ছবি বা এই গল্পটাও যেখান থেকে আসা, এমন জায়গা থেকে যেখানে ওই এসেন্সটা ছিল, মানে যে না, এই গল্প বাবাকে, এটা তো জীবনের গল্প। এগুলো একটা সময় আসে। আমার যতটুকু মনে আছে, কারণ আবহমানের তো কাস্টিংটা সবাই, আমি খুব ইনভলভ ছিলাম। অ্যাবসলিউটলি, কারণ ছবিতে তো একটা সময় একটা দায়িত্ব, তোমার দায়িত্ব ছিল। মানে কি বলবো, রিলায়েন্সের সাথে তখন আমার কাজ, তো তখন ঋতুকে যে আমার ছবিটা হচ্ছে, তখন আমি ছবিতে অভিনয় করিনি, কিন্তু আমার এই ছবিটা বড় দায়িত্ব ছিল। তখন কাস্টিং নিয়ে যখন আলোচনা হতো, তারপর ছবিটা তোরা করলি, ওটাও বাবা ছেলের একটা বড় জার্নি। তো ওইখান থেকেই জাম্পটা তখন ইউ আর জাস্ট গ্রোয়িং। আমি বারবার বলি না, একটা গল্প ভাবা বা একটা জিনিসকে ভাবা, সেটা না জীবনের অভিজ্ঞতার থেকে অনেকটাই হয়, সেটাই হয়। সো ঠিক আছে। তো actually why I'm saying this story, Bumbada, because এই তোমার সাথে আমার সিনগুলো বার আমাকে ওইখানে ওই 2001 13th of December আমাকে নিয়ে গেছে। এবং ইনফ্যাক্ট আপনাদের যারা দেখছেন শুনছেন, এই ছবিতে none of the actors have used glycerin. Usually আমরা শুটিং এর সময় আমরা তো গ্লিসারিন নিয়ে চোখে কান্না আনি, এখানে দরকার পড়েনি আমাদের। এবং সব থেকে যেটা আমার কাছে এই ছবিটা থেকে পাওয়া হচ্ছে বাবা ছেলের বন্ধুত্ব। এই ছবির শেষে যে বাবা ছেলে এক জায়গায় আসছে, এবং সেই বন্ধুত্বটা আমার কাছে সব থেকে বড় পাওনা। আমি জানি না এই ছবিটা কি হবে, কোথায় যাবে, কিন্তু এই ছবিটা বিসাইড, এটা সৌরভ আমি মিলে প্রডিউস করেছি, বিসাইড অফ ইন্দ্রদীপ দাশগুপ্ত বা গল্প আমার হোয়াট এভার ইট ইজ, এই ছবিটা আমার কাছে থাকবে আমার বাবার জন্য।
এবং আজকে ফাদার্স ডে উই আর সিটিং হিয়ার অ্যান্ড উই আর টকিং অ্যাবাউট আওয়ার ফাদার। এটা তো ঘটনা হয়েছে, তুই যেমন লম্বা সময় পাসনি, আমারটা ঠিক থেকেও ছিল না। লম্বা টাইমের সময় ছিল না। পাইনি। সো ইমোশনস, এবং যে কারণে আমার মনে হয় এই ছবিটার জুড়ে কি বলবো, আমাদের যে ব্যক্তিগত ইমোশনস গুলো, আর সিনেমাটা তো আসলে তাই আমাদের। দেখো, আমিও ময়ূরাক্ষী করেছিলাম, সবাই বলেছিল ওই পাউডারের সিনটা, হ্যাঁ, এটা তো what a আমাদের beautiful সিন ছিল scene. না, ওটা তো অন স্পট। আমি বলেছিলাম এটা ছেলে বাবার স্পর্শ কি অত ইম্পর্টেন্ট। সিনটা জাস্ট সেটে বসে ইম্প্রোভাইজ করা হয়েছিল, সিনটা নিয়ে সবাই এখনো কথা বলে। এই যে বাবার একটা বয়সে গিয়ে ছেলের টাচ, যেটা নর্মালি হয় না, মারা চান করিয়ে দেয় ছেলেদেরকে, এর বস তেল লাগিয়ে দিই, ওটা বাবার, এই যে বাবার টাচ, এটা কিন্তু ছেলেদের, মেয়েরা তো এটা কিন্তু বাবার কোলে, হ্যাঁ, হ্যাঁ। আমরা ছেলের একটা বয়সে গিয়ে তক করে এই ছেলে বাবার কোলে বসবে, হ্যাঁ। না, একদমই না। কিন্তু বাবা দেখি ছেলে ঘুমোচ্ছে, লুকিয়ে আসলে গিয়ে জ্বরটা বাড়লো না কমলো, টুক করে গিয়ে অন্ধকারের মধ্যে গিয়ে দেখে আসে, করে মাকে বললো শোনো ছেলের জ্বরটা বেড়েছে, দেখে নিও একটু। ওষুধটা রিপিট করে দাও। এবার এইটা কিন্তু ছেলের কাছে এক্সপোজ নয়, বা অনেক রকম ভাবে তারা সেটাকে অপারেট করে। এবং এটা না কোথাও কি বুম্বাদা, যখন আমরা বড় হই, যখন আমরা বাবা হই, এই রিয়েলাইজেশনটা হয় যে আজকে কত সময় হয়েছে যে মা বা বাবা বলেছে এটা করিস না, এটা তুই যখন বাবা হবি তখন বুঝবি। এটা কতবার আমায় শুনতে হয়েছে, আমি শিওর তুমিও শুনেছো কতবার, মায়ের কাছে বা বাবার কাছে বটে। গল্প দিয়ে শেষ করতে চাই, যেটা ঘটনা অবভিয়াসলি বাড়ি ফিরলে বিশু মিশুদের জমে থাকে, আমি আমার জমে থাকি, এখন তো ওরা জেনসি। কালকে হঠাৎ দেখলাম বাড়ি ফেরার পরে, কিন্তু নর্মালি হয় না, যখন তুই ফোন করেছি তখন 2:30। হ্যাঁ, 2:30 বাজে। ও কিন্তু নিজে খাবার গেল, আমি আজকে কোনো ইয়েতে আসতে দিল না, কাউকে খাবারটা বানালো, নিয়ে উপরে নিয়ে আসলো, আমার সাথে বসে আমি খেলাম, ও খেলাম না, বলে আমি একটু পরে খাবো, খেলা চলছে। আমি খাওয়ার পরে আমার পুরো ট্রেটা নিয়ে নিচে চলে গেল। সো আই থিঙ্ক এগুলো না ঠিক বলার জন্য বলা নয়, এটা এটা ম্যাচুরিটি না, আস্তে আস্তে ও কিছু ফিল করেছে, কিছু একটা ফিল করেছে। আর আজকের জেনজি এরা বলবে না, আমাদের মতো বলবে না, ওদের আমাদের মধ্যে একটা ইমোশন কন্ট্রোল আছে, একটা আলাদা রকম একটা। মানে আজকে ফাদার্স ডে, নিশ্চয়ই সবাই এটাকে আমরা সেলিব্রেট করি। একদম। থ্যাংক ইউ ফর গিভিং মি এ চান্স। কি বলছো? যে Thank একটা you for agreeing আসলে this. বাবার চরিত্রে কাজ করা, সেইভাবে আন্ডারলাইন বাবা, একদমই না। এটা আমি খুব একটা করিনি। করিনি, এটা ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। থ্যাংক ইউ ফর আস। আমার সৌরভের কাছে এটা বিশাল বড় পাওনা মুম্বাদা, অ্যান্ড থ্যাংক ইউ ফর ডুইং দিস ফর আস। আর যারা আজকে আমাদের এই আড্ডার মধ্যে আছেন, আরো অনেক কথা আছে, হয়তো আবার বলবো কোনোদিন কোনো একটা সময়। আজকে এই অবধি থাক। হ্যাপি ফাদার্স ডে। অভিমান জান, অভিমান বাবা মার গল্প, ছেলে বাবার গল্প টেকনিক্যালি, এবং অনেক কথা যেটা ছেলেরা বাবাকে বলতে পারে না, বা বাবা ছেলেকে বলতে পারে না, তার গল্প। বা হয়তো একটা কথাও বলতে চায়, সেটাও বলতে বা একটা কথা বলতে চায়, সেটারও গল্প অ্যাকচুয়ালি। তো জান, অভিমান দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।